নমস্কার দর্শক বন্ধুরা, সবাইকে স্বাগত। শুভ সন্ধ্যা। আমি মীনাক্ষী রয়েছে আপনাদের সাথে। আমরা সমাজ মাধ্যমকে কিন্তু যখন ব্যবহার করি, সুভাবে ব্যবহার করলে সুভাবেই হয় ব্যবহারটা, তার পরিণতিটাও সেটাই আসে। কুব্যবহার করলে তখন কিন্তু কুব্যবহারই আসে। আপনারা প্রত্যেকে জানেন যে গতকাল রাতে যে ঘটনাটা হয়েছে, যে সামাজিক মাধ্যমে এসে একজন যুব নেতা, সে যথেষ্ট স্ট্রং নেতা, কিন্তু সে কংগ্রেসের যুব নেতা শাহজাহান ইসলাম, সে মুখ্যমন্ত্রীকে নিয়ে এক ধরনের কুমন্তব্য করে, যেটা আমাদের সমাজ মাধ্যম থেকে কিন্তু ছড়িয়ে যায় পুরোপুরি। আমাদের ত্রিপুরা কি বলবেন, পুরো ভারতবর্ষে কিন্তু সবাই জানতে পারে। সেই কুরুচি মন্তব্যটা নিয়ে কিন্তু একটা সাড়া জেগে যায় সারা ত্রিপুরাতে, সারা রাজনৈতিক মহলে। আমাদের যে অভিমুখ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে সেই বিষয়টা নিয়ে আমরা আজকে কথা বলবো। আমাদের ট্যাগলাইন হচ্ছে রাজনীতির নিশানায় মুখ্যমন্ত্রী। এটা কতটা আমাদের জন্য সুখকর, আমাদের ত্রিপুরাবাসীদের জন্য সুখকর। সেই অভিমুখ অনুষ্ঠানে আজকে যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে এসছেন, যে বিশ্লেষকরা এসছেন, আমার ডান দিকে রয়েছেন আইনজীবী সমীর বোস স্যার, আপনাকে স্বাগত। আমার ঠিক বাঁ দিকে রয়েছে দন্ত চিকিৎসক ডাক্তার তমগ্ন দাস। তমগ্ন, তোমাকে স্বাগত। আজকের যে ইস্যুটা, এটা একটা জ্বলন্ত ইস্যু হয়ে দাঁড়িয়েছে আজকে ত্রিপুরা রাজ্যে। আপনি একজন আইনজীবী রয়েছেন। প্রথমে আমি আপনার কাছেই আসবো, যেখানে মুখ্যমন্ত্রী, আমাদের রাজ্যের যে মুখ্যমন্ত্রী, একজন স্বচ্ছ মুখ্যমন্ত্রী, তার সম্বন্ধে কোনো ধরনের বিতর্কিত বিষয় কিন্তু আমরা আজ পর্যন্ত সেটা টেনে কিন্তু আমরা বের করতে পারিনি যে আছে এরকম কোনো কিছু। সেই মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচি মন্তব্য, একজনের অভিযোগ থাকতেই পারে কোনো একটা বিষয় নিয়ে, সেটা নিয়ে আপনি আইনের দ্বারস্থ হতে পারেন, তাই বলে আপনি সামাজিক মাধ্যমে এসে আপনি আপনার কুরুচি মন্তব্য করবেন, একজন ব্যক্তিকে আক্রমণ করবেন, এটা আমরা কোনোদিনই চাই না। সেই বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? প্রথমে আপনাদের চ্যানেলকে ধন্যবাদ জানাই আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আপনারা আজকে যে বিষয়টা নিয়ে আমাদেরকে ডেকেছেন, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে আমাদের রাজ্যের সমস্ত স্তরের জনগণের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা আপনাদের চ্যানেল দেখছেন। গতকালকে সোশ্যাল মিডিয়াতে যিনি, যার নাম আপনি বললেন যে শাহজাহান ইসলাম, ওনাকে আপনি যুব নেতা বললেন। কোন দলের যুব নেতা আমি ঠিক জানি না। আপনি বলছেন যুব নেতা, ও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে যে কুরুচিকর মন্তব্য রেখেছেন, তাতে করে উনি যদি কোনো দলের নেতৃত্ব দিয়ে থাকেন, এই দলের সংস্কৃতির একটা বহিঃপ্রকাশ আমরা যেমন দেখতে পেলাম। আরেকটা জিনিস হচ্ছে, উনি যে ভাষায় কালকে কথা বলেছেন, সেটা আপনাদের স্টুডিওতে বসে আমরা রাজ্যবাসীর কাছে আমরা জানাতে চাই যে আমরা প্রথমেই তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। কারণ এর মুখ্যমন্ত্রী শুধুমাত্র কোনো একটি দলের মুখ্যমন্ত্রী নন, উনি আমাদের রাজ্যের সমস্ত নাগরিকের মুখ্যমন্ত্রী। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, বর্তমান মুখ্যমন্ত্রীর আগে আরও 10 জন মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে ছিলেন, মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কোনোদিন মুখ্যমন্ত্রীকে নিয়ে এরকম কুরুচিকর মন্তব্য বিরোধী দলের পক্ষ থেকে কখনোই আমরা শুনতে পাইনি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যে যেমন জনপ্রিয়তা অর্জন করেছেন, তেমনি সারা ভারতবর্ষে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর যে জনপ্রিয়তা রয়েছে, সেটা আসলে ঈর্ষার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখেছি যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী, আমিও বিভিন্ন সামাজিক দায়িত্ব পালনের জন্য বিভিন্ন কাজে আমি যখন বাইরে যাই, যতবারই গেছি, যাদের সঙ্গে আমাদের কথা হয়েছে, সবাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে প্রশংসাসূচক বক্তব্য রেখেছেন। এবং আমাদের তখন বুকটা ভরে গেছে, আনন্দে ভরে গেছে, আমরা তখন গর্বিত হয়েছি, আমরা তখন গর্ববোধ করছি। এহেন মাননীয় মুখ্যমন্ত্রী, একজন স্বচ্ছ, ভদ্র, সুশিক্ষিত মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে শাহজাহান ইসলাম কালকে যেভাবে সামাজিক মাধ্যমে কথা বলেছেন, সেটা আজকে সারা রাজ্যের মানুষ পথে নেমেছে, তার নিন্দা জানাচ্ছে। দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষ আজকে রাস্তায় নেমে তার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাচ্ছে। আমি ব্যক্তিগতভাবেও তার তীব্র নিন্দা জানাই, ধিক্কার জানাই। দেখুন, আমি যেটা বলছিলাম, সে নেতৃত্ব দিচ্ছে কোনো একটি দলের, রাজনৈতিক দলের, যে রাজনৈতিক দল আমাদের রাজ্যেও অনেক বছর শাসন ক্ষমতায় ছিলেন,
এবং দেশেও শাসন ক্ষমতায় ছিলেন। আজকে আমাদের ত্রিপুরা রাজ্যে যখন শান্তি শৃঙ্খলার দিক দিয়ে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে এবং বিভিন্ন সারা দেশে যখন প্রশংসিত হচ্ছে, আমাদের আইন শৃঙ্খলা, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চলের অন্যান্য রাজ্যগুলির তুলনায় আমাদের রাজ্যের আইন শৃঙ্খলা যখন অত্যন্ত ভালো জায়গায় রয়েছে, তাকে মানে এই যে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। কারণ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে, যিনি অত্যন্ত ডাইনামিক, ভাইব্রেন্ট এবং টায়ারলেস ওয়েতে রাজ্যের সামগ্রিক ডেভেলপমেন্টের জন্য দিন রাত কাজ করে যাচ্ছেন, ওনার বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ আমরা গতকালকে এটা দেখতে পেয়েছি। আপনার কথাতেই আমি আসি যে আইন শৃঙ্খলা নিয়ে যে বিষয়টা নিয়ে আমাদের আইনজীবী সমীর ঘোষ যিনি বলছিলেন যে আইন শৃঙ্খলা নিয়ে আমাদের ত্রিপুরা রাজ্যে পুলিশকে পুরো ফ্রি হ্যান্ড করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী কিন্তু প্রায় সময় এই কথাটা বলেন, ফ্রি হ্যান্ড করে দিয়েছেন, কোনো রাজনৈতিক তাদের উপরে কোনো প্রভাব পড়বে না, এটা করেছে, চাপ দেবে না। কিন্তু কালকের যে ঘটনাটা হয়েছে, আমরা এই বিষয়টাতেও আসবো, যে বিষয়টা কিন্তু চাপ সৃষ্টি করেছে আমাদের মুখ্যমন্ত্রীর উপরে গিয়ে এই দায়টা বর্তায়। কারণ আমি একটু বলছি যে কালকে যে বাড়ি ঘরে গিয়ে যে অ্যাটাক করাটা, এটাও কিন্তু একটা অনভিপ্রেত একটা ঘটনা, যেটা আমরা সাধারণ মানুষ কোনো সময়ই চাই না, কেউই চায় না, এই বিষয়টা চাই না। কিন্তু এই জায়গাতে গিয়ে মানে আইনের যারা লোকেরা আছে বা পুলিশ প্রশাসন রয়েছে, তাদের কর্তব্যটা কি ছিল, তাদের দায়িত্বটা কি ছিল এখানে? দেখুন, এই সামাজিক মাধ্যমে আমরা এটাও রাজ্যবাসী প্রত্যক্ষ করেছে। কালকে উনি একদিকে যেমন মুখ্যমন্ত্রীকে নিয়ে উনি কদর্য ভাষা ব্যবহার করেছেন, অপরদিকে রাজ্যের যে পুলিশ প্রশাসন রয়েছে, পুলিশদের উপরে সে থুতু ফেলেছে। একবার নয়, কয়েকবার করে থুতু ফেলেছে। রাজ্যবাসী তার সাক্ষী রয়েছে। রাজ্যের বাইরেও আমাদের যারা এগুলি সামাজিক মাধ্যমে যারা যুক্ত থাকেন তারা দেখেছেন যে এই পুলিশ প্রশাসন রাজ্যে আইন শৃঙ্খলা রক্ষার জন্য দিনরাত কাজ করছেন। এবং আমাদের রাজ্য বর্তমানে যেহেতু আমাদের স্বরাষ্ট্র দপ্তর মাননীয় মুখ্যমন্ত্রীর অধীন রয়েছেন এবং অত্যন্ত ভালোভাবে রাজ্যে আইন শৃঙ্খলা আজকে চলছে, কোনো রকমের মানে ল অ্যান্ড অর্ডার জনিত কোনো সমস্যা এখানে নেই। আর নেই বলেই আমাদের রাজ্যের বাইরে থেকে বিভিন্ন শিল্পপতিরা আজকে আসছেন। রাজ্যে কোনো শিল্পপতি, আমরা দীর্ঘদিন দেখেছি কোনো শিল্পপতি, কিছুদিন আগেও আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী দিল্লিতে মৌস্বাক্ষর করেছেন ওনার উপস্থিতিতে। নর্থ ইস্টের মধ্যে 30,000 কোটি টাকার উপরে আপনাদের ইনভেস্টাররা মৌস্বাক্ষর করেছে, তার মধ্যে 15,000 কোটি টাকার উপরে আমাদের ত্রিপুরাতেই হচ্ছে। তার এটাই প্রমাণ করে রাজ্যে আইন শৃঙ্খলা কত ভালো অবস্থায় আছে। তাছাড়া আমাদের এই মুখ্যমন্ত্রীকে কেন্দ্র করে পুলিশের উপর যেই ধরনের বক্তব্য কালকে সে রেখেছে, আমি মনে করি কালকে যেটা ওর বাড়িতে যদি কিছু আক্রান্ত হতে, সেটা হচ্ছে আপনার কি বলবো, এটা হচ্ছে ক্ষোভের বহিঃপ্রকাশ। এটা তো সে নিজে ইনভাইট করেছে, সেটা নিজে ইনভাইট করেছে এবং এটার জন্য আমরা এটাকে কখনোই আমরা মানে প্রশ্রয় দেই না। আমরা বলে না, যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এটাকে কখনোই মানবেন না। কিন্তু মনে রাখতে হবে, এখানে এই যে এই উস্কানিমূলক বক্তব্য যারা রাখলে পরে তার পরিণতি সমাজে কি হতে পারে বা খুবই বহিঃপ্রকাশ কি হতে পারে, সেটা কিন্তু আমরা রাজ্যবাসী সবাই জানি। তো এটা মাথায় রেখে আপনাকে সোশ্যাল মাধ্যমে কিছু বলার আগে তার আফটার এফেক্ট কি হতে পারে সেটা যদি আমি মাথায় না রাখি, তাহলে তো আপনার সেটা কোনো সময় নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর যে পেশাতে রয়েছেন উনি, এই পেশাটা নিয়েও কিন্তু কথা হয়েছে, এটা নিয়েও কথা বলেছে। তো এই বিষয়টা নিয়ে কিন্তু আমাদের সঙ্গে কিন্তু বিশ্লেষক একজন রয়েছেন, দন্ত চিকিৎসক ডক্টর তমগ্ন দাস। তো এই বিষয়টা নিয়ে আমি আপনার কাছে আসবো, কিন্তু একটু তমগ্নর কাছে যাই। এই যে দন্ত চিকিৎসক নিয়ে এটা বিশ্রীভাবে ওয়ার্ডগুলো ইউজ করেছে, এই বিষয়টা নিয়ে আপনি একজন দন্ত চিকিৎসক হয়ে আপনি কি বলবেন? দেখুন, প্রথমেই তো এই ভাষার কোনো মানে আমি খুব মানে স্পিচলেস হয়ে গেছি, বাকরুদ্ধ হয়ে গেছি। খুবই নিন্দনীয় ঘটনা। এবং আপনাদের চ্যানেলের মাধ্যমে আমি ত্রিপুরার আপামর জনগণকে এটাই বলতে চাই, কোনো রাজনৈতিক দলের যদি উনি নেতা হয়ে থাকে, সেই নেতা যদি যুব নেতা, যেটা আপনি উল্লেখ করলেন, যদি এরকম ভাষা ইউজ করে থাকে, তাহলে ওই রাজনৈতিক দলের আইডিওলজি কি হতে পারে সেটা হয়তোবা আমার মতো যারা একজন সাধারণ চিকিৎসক বা সাধারণ নাগরিক, তারা আর কিছু বোঝার কোনো মানে রাখে না। ডক্টর মানিক সাহা কিন্তু প্রথম একজন দন্ত চিকিৎসক ছিলেন এবং ইনি প্রথম ত্রিপুরার অরাল অ্যান্ড মেক্সিওফেসিয়াল সার্জন ছিলেন, তার এখনো আছেন। কিছুদিন আগেও আমরা দেখেছি উনি টিএমসিতে একটা খুব ভালো অপারেশন উনি নিজের হাতে করেছেন।
এবং উনি কিন্তু বিগত দিনে কিন্তু অনেক নাম কামিয়েছেন সেই চিকিৎসার মাধ্যমে। উনি কিন্তু পরে মুখ্যমন্ত্রী হয়েছেন। যখন উনি মুখ্যমন্ত্রী হয়েছিলেন, ওনাকে একজন সাংবাদিক বন্ধু প্রশ্ন করেছিলেন, হুইচ ইজ মোর ডিফিকাল্ট, বিইং এ ডক্টর অর বিইং এ পলিটিশিয়ান, উনি কিন্তু বলেছিলেন বিইং এ ডক্টর। তো দেখুন, আমি আপনাদের চ্যানেলে আসার 2 ঘন্টা আগে একটা প্রেস রিলিজ চলছিল। আপনাদের একটা প্রেস মিট হয়েছে। হ্যাঁ, আমাদের আইডিয়ার একটা প্রেস মিট হয়েছে ইন্ডিয়ান ডেন্টাল অ্যাসোসিয়েশনের ত্রিপুরা ব্রাঞ্চ থেকে। সেখানে খুব খুব তীব্রভাবে আমরা নিন্দা জানিয়েছি। কালকে আমরা আপনাদের সো কল যুবনতার যে কথাগুলো ছিল সিএম এর বিরুদ্ধে এগেনস্টে। আর সাথে আমি আপনাকে আরেকটা কথা এড করতে চাই। আপনারা সবাই জানেন কিছুদিন আগে দিল্লি এইমসের একটা প্রতিনিধি দল জিবিতে এসেছিল। তো এখানে আসা 2 ঘন্টা আগে ওদেরও একটা প্রেস কনফারেন্স ছিল। সেখানে উনি কিন্তু 2টো লাইন বরাবরই বলে গেছে যে আপনাদের সিএম ইজ ভেরি ডেডিকেটেড টুয়ার্ডস দ্য হেলথ, অ্যান্ড ভারতবর্ষের মধ্যে খুব কম রাজ্যই আছে যেখানে সিএম একজন ডক্টর কাম প্রফেসর। তো এটা আমাদের জন্য একটা গর্বের দিক, এবং যথারীতিভাবে শুধু ত্রিপুরাতেই না, ভারতবর্ষের সব জায়গাতেই যখন আজকাল আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে ডাকা হচ্ছে, হোক এটা কেজিএমসি, হোক এটা পাটনাতে, হোক এটা এইমসে, তো যথারীতিভাবে রাজ্যের নামটাও কিন্তু আমরা সেই জায়গায় দেখতে পাচ্ছি। তো সেই জায়গায় রাজ্যের দেখুন, পলিটিক্যাল ডিফারেন্স অপিনিয়ন সেটা হতেই পারে, বাট কাউকে প্রফেশন নিয়ে জাজ করা বা অ্যাটাক করা বা কাউকে পার্সোনালি অ্যাটাক করা, সেটা আমি মনে করি যে বিয়ন্ড পলিটিক্স। এটা পার্সোনাল অ্যাটাকই ছিল, বিয়ন্ড পলিটিক্স কখনোই ছিল না। আর উনি বারংবারই বলছিলেন যে দাঁত তুলে, আমি কালকে ভিডিওটা দেখেছি, খুব ভিগোরাসলি উনি খুব অ্যাবিউসিভ ল্যাঙ্গুয়েজটা ইউজ করছিল। তো তাতে করে ওনার মেন্টালিটিটাও অনেকটা ক্লিয়ার সবার সামনে। মেবি উনি খুব ফ্রাস্ট্রেটেড ছিল বা অন্য কিছু কারণে হতে পারে সেটা করেছে, বাট আমার মনে হয় না যে মুখ্যমন্ত্রী আমাদের গর্ব, ওনার বিরুদ্ধে কোনো আমাদের বিশ্লেষণ লাগানোর আর কোনো দরকার আছে বলে আমার এই মুহূর্তে মনে হয় না। উনি জীবনে যা করেছেন বা কামিয়েছেন সেটা আগামী প্রজন্মকে অনেক উৎসাহিত করে, এবং উনি যা জীবনে অর্জন করেছেন আগামী 10 প্রজন্ম থেকে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারি। গতদিনে যে ঘটনাটা হয়েছে, এই ঘটনাটা নিয়ে কিন্তু বিরোধী দলগুলিও কিন্তু নিন্দা জানিয়েছে। প্রত্যেকেই কিন্তু এই ঘটনার পক্ষে নয়, তারা কিন্তু তাদের বক্তব্য রেখেছে। এই নিয়ে আমরা দেখব বিরোধী দলনেতা জিতেন চৌধুরী কি বলেছেন। নাগরিক, তিনি কংগ্রেসের সমর্থক হন বা বিজেপি বা সিপিআইএম বা যে কেউ, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা অন্যায় কিছু না। কে করবে? পুলিশ প্রশাসন। কিন্তু সেখানে তার চেয়েও গর্হিত কাজ করছে শাসক দলের আশ্রিত কিছু সমাজ বিরোধী, বাড়িঘর গিয়ে ভাঙছে পুলিশের সামনে। এবং সেদিন গতকাল যদি পুলিশ না থাকতো, সুদীপ রায় বর্মন এবং আশিস সাহার উপরেও দৈহিক আক্রমণ হতো, একদম এটা নিশ্চিত। এই ঘটনা অত্যন্ত উদ্বেগের এবং নিন্দনীয়। এবং যে যুবক মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এরকম ভিডিও করেছে, যদি খারাপ বলে থাকে, আমি এটাকেও সমর্থন করছি না, এটা হওয়া উচিত না। কিন্তু তার পাল্টা হিসেবে যা হলো, এটা তো আরো বেশি অন্যায়। আমরা এতক্ষণ দেখলাম যে একজন কংগ্রেসের যুবনেতা যেভাবে কুরুচিকর মন্তব্য করেছে, রাজ্যের একজন মুখ, রাজ্যের একটা রাজনীতির মুখ, একটা ত্রিপুরার আমরা যদি গার্জিয়ান বলি, পিতৃস্থানীয়তে আছেন, একটা যদি ত্রিপুরাকে আমরা একটা পরিবার মনে করি, একটা সংসার মনে করি, সেই সংসারে কিন্তু মেইন থাকেন পিতা, আর সেই পিতাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করেছেন। সেটা কিন্তু কেউই এটাকে কিন্তু সায় দিচ্ছে না। প্রত্যেকেই কিন্তু এই বিষয়টা নিয়ে কিন্তু তাদের যে দুঃখের বহিঃপ্রকাশ কিন্তু করেছেন, যেটা আমরা এতক্ষণ আমরা দেখলাম যে বিরোধী দলনেতা জিতেন চৌধুরী বলেছেন। এই যে ঘটনা হয়েছে, আমি আবার আইনজীবী মিশ্র বসুর কাছে যাব, যে এই যে ঘটনাটা হয়েছে আইনত কি কি ব্যবস্থা নেওয়া হয়েছে? দেখুন, প্রথম কথা হচ্ছে উনি মাননীয় মুখ্যমন্ত্রীর পাশাপাশি আরও কিছু আমাদের যে মাইনরিটি সম্প্রদায়ের যারা নেতৃত্বরা রয়েছেন তাদের বিরুদ্ধেও কথা বলেছেন, এবং তাদের এই বিরুদ্ধে কথা বলার পরিপ্রেক্ষিতে অনেকেই নিরাপত্তাহীনতায় ভুগছিলেন, কারণ একটা সাম্প্রদায়িক সুরসুরি এটার মধ্যে ছিল। এবং ওইটাকে কেন্দ্র করে রাজ্যে আইনশৃঙ্খলা যাতে
অবনতি হয় সেটা খুব সুপরিকল্পিতভাবেই ওই মাইনরিটি সম্প্রদায়ের কিছু ব্যক্তিকে নিয়ে সে কুরুচিকর কথা বলেছিল। তো তাদের তরফ থেকে তারা আজকে আদালতে নির্দিষ্ট থানায় এফআইআর করেছে। আইনের অনুসারে চলবে। আমাদের প্রথম কথা হচ্ছে, দেখুন, বিরোধী রাজনৈতিক দলের ভূমিকা থাকবে সরকারের যদি কোনো দুষ্ত্রুটি থাকে বা সরকারের দুষ্ত্রুটি সামনে জনসমক্ষে তুলে ধরার মধ্য দিয়ে যাতে মানুষের উপকার হয় সেই জিনিসগুলি সামনে নিয়ে আসা। কিন্তু আমরা এটা 100 বার অধিকার আছে, তার অনেকগুলি পদ্ধতি রয়েছে। কিন্তু এইভাবে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ব্যক্তিগত আক্রমণের যাওয়া মানেই, আর ব্যক্তিগত আক্রমণটা এরকমভাবে সে নিয়েছে যাতে করে রাজ্যে যাতে একটা জাতি দাঙ্গা তৈরি হয়। এবং কি বলবো, আমাদের যেহেতু এটা ঈদ উৎসব গেছে গত 2 দিন আগে, তার আগের দিন সে অনেকগুলি বিষয়কে কেন্দ্র করে সে উত্তেজিত হয়ে কথা বলেছে। তো এটার মধ্যে এটা পরিষ্কার ছিল যে রাজ্যে যে শান্তির বাতাবরণ বইছে সেটাকে কি করে বিনষ্ট করা যায় তারই একটা দুরভিসন্ধি ছিল বলে আমরা দেখতে পেয়েছি। তো এটা আমার বক্তব্য হচ্ছে, এই যে রাজ্যের মানুষ আজকে যেমন রাস্তায় নেমেছে, আইনগতভাবে যেমন তার বিরুদ্ধে যারা নিরাপত্তাহীনতায় ভুগেছেন কিংবা অনেক মাইনরিটি নেতার নাম করে উনি বলেছেন তাদেরকে সমাজচ্যুত করার জন্য, এই ধরনের সাম্প্রদায়িক কথাবার্তা বলে সমাজে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি করার চেষ্টা করছিলেন। তারই পরিপ্রেক্ষিতে আমরা আজকে দেখেছি যে তারা যাদের নাম নিয়েছিলেন তারা বিভিন্ন থানায় এবং বিভিন্ন জায়গায় তারা আক্রান্তও হয়েছিলেন বলে তারা অভিযোগ করেছেন। থানায় এফআইআর করা হয়েছে এবং সেই পরিপ্রেক্ষিতে এবং আইনের যা ব্যবস্থা রয়েছে সেই ব্যবস্থা অনুসারে সঠিক ব্যবস্থা গ্রহণ করা হবে, এটা আমরা বিশ্বাস করি। প্রথম কথা হচ্ছে, গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে আজকে ইনি এই সোশ্যাল মিডিয়াতে উনি যদি একটা বিশেষ রাজনৈতিক দলের নেতা হয়ে থাকেন, সো সেই দলের পক্ষ থেকে উনি প্রেস কনফারেন্স করে বলতে পারতেন যে আমাদের রাজ্যে এই অবস্থা হচ্ছে, এই হচ্ছে, বলতেই পারতেন। তো এটা বলার অধিকার অধিকার রয়েছে। সেটা যেহেতু আমাদের রাজ্যে আছে বলে তো এটা প্রমাণই আছে। আজকে যেমন একটু আগে আপনি আমাদের বিরোধী দল সিপিআইএম দলের নেতৃত্বের কথা শোনালেন। শুভবুদ্ধি সম্পন্ন মানুষ এই রাজ্যে বা রাজ্যের বাইরে যারাই রয়েছেন কেউ এই ধরনের বক্তব্যকে সমর্থন করবে না। এটা তো আমাদের রাজ্যের জন্য একটা বিপজ্জনক বিষয় যে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে সমাজে একটা যে ভারসাম্যটা আছে সেই ভারসাম্যটাকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র এখানে। এটা ষড়যন্ত্র যে আমরা দেখতে পেয়েছি যে যেই দলের উনি, সেই দলের নেতৃত্বরা কিন্তু এটাকে নিন্দা জানাননি। সেই দলের নেতৃত্বরা বরং আরও এটাকে উস্কানি দিয়ে গেছেন এবং তারই পরিণতি হিসেবে সমাজের মধ্যে একটা বহিঃপ্রকাশও আমরা দেখতে পেয়েছি। ওই দলেরই, যেই দল থেকে আমাদের এই যে ঘটনাটা নিয়ে আমরা এখানে বসেছি, যে শাহজাহান ইসলামের যে বিষয়টা হয়েছে, ওই দলের এই যিনি রয়েছেন সভাপতি রয়েছেন, কংগ্রেস সভাপতি, প্রদেশ সভাপতি রয়েছেন আশিস কুমার সাহা কি বলেছেন, চলুন এই ফুটেজটা দেখে নেব। তার পরিবারের তার পিতা যাকে কালকে মারধর করা হলো, তার ভাই যিনি এই বাড়িতেই থাকেন না, আজকে তাদেরকে পুলিশ বাড়ি থেকে তুলে নিয়ে এসে পুলিশ বলতে চাইছেন না যে গ্রেফতার করা হয়েছে কি তাদের ডিটেইন করা হয়েছে, কি কারণে ডিটেইন করা হয়েছে। যারা আক্রমণকারী তারা সেখানে পুলিশের সামনে দাঁড়িয়ে অশ্রাব্য কুশ্রাব্য গালিগালাজ করা, আমাদের প্রতি অশালীন আচরণ করা, এটা সম্পূর্ণভাবে এই রাজ্যের বর্তমান যে আইন শৃঙ্খলা অরাজকতা জঙ্গল রাজ্যে কায়েম করে রেখেছে। আমরা সমানতায় বিশ্বাস করি। সব অংশের মানুষ তার আচার অনুষ্ঠান রীতিনীতি তারা প্রতিপালন করবে এবং শান্তিতে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে করবে, এটাই কংগ্রেস দলের নীতি। সেখানে যদি কোনো ভাষাগত ভুল হয়ে থাকে এর জন্য আইন আছে। ঠিক, কিন্তু কংগ্রেস যে সভাপতি আশিস কুমার সাহা রাজ্যে, তিনিও কিন্তু এই কথাটা বলেছেন যে যে মন্তব্যটা করেছে যদি এটা আইনত কোনো হয় সেটা আইনত নিতে পারতো, কিন্তু বাড়ি ঘরে গিয়ে ভাঙচুর করা, আইন শৃঙ্খলা লঙ্ঘন করা। একটা কথা বিষয় হলো, আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে খুব ভালোবেসেই বোধহয় ঘটনাটা তারা বহিঃপ্রকাশ করেছে, খুবই বহিঃপ্রকাশ করেছে। কিন্তু এই যে বললেন যে পুলিশের সামনেই এই ঘটনাটা ঘটেছে, তখন পুলিশের কি করণীয়টা ছিল?
তারা কি করছিলেন তখন? এটা কিন্তু গিয়ে মুখ্যমন্ত্রীর উপরে বর্তাচ্ছে বিষয়টা গিয়ে বারবার। শুনুন, এই ধরনের সামাজিক ক্ষেত্রে যখনই আপনি কোনো বক্তব্য রাখবেন যেটা সমাজকে প্রভাবিত করে কিংবা সমাজের ভারসাম্য যেটা রয়েছে সেটাকে বিনষ্ট করে, তো সেক্ষেত্রে তো আপনার নিয়ন্ত্রণের বাইরে কখন চলে যায় সে বলা বড় মুশকিল। এখানে সবটাই যেটা সংগঠিত হয়েছে সেটা খুবই বহিঃপ্রকাশ। আমি ব্যক্তিগতভাবে কোনো মানে অন্যায় কাজের প্রশ্রয় আমরা দিই না, আমরা নিন্দা জানাই। আমার প্রশ্ন হচ্ছে এখানে এই যে এত বড় ঘটনাটা সংঘটিত হয়েছে, পুলিশ এখানে যথেষ্ট দায়িত্বশীল ভূমিকা নিয়েছে বলেই আরও অপ্রীতিকর ঘটনা ঘটতে পারত, এটা কিন্তু ঘটেনি। যতটুকু খবর আমরা দেখেছি বা শুনেছি, পুলিশের ভূমিকা এখানের মধ্যে ওরা বলতে পারেন, বিরোধী দল ওনাদের কথা বলতে পারেন, কিন্তু পুলিশ এখানে যথাযথ ব্যবস্থা নিয়েছে বলেই কিন্তু অনেক অপ্রীতিকর ঘটনা থেকে আমরা মানে রেহাই পেয়েছে বলতে পারি। এটা মাননীয় মুখ্যমন্ত্রী কি শুধু আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী সবার মুখ্যমন্ত্রী। মাননীয় মুখ্যমন্ত্রীর আমাদের দেশে শুধু রাজ্যে নয়, রাজ্যের বাইরে ওনার কত জনপ্রিয়তা রয়েছে। যারা রাজ্যের বাইরে যান তারা খুব ভালো বুঝেন, কারণ কি তাদের সঙ্গে যখন বাইরের মানুষের কথা হয়, প্রথমেই মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতা, নম্রতা, ভদ্রতা মানে সমস্ত কিছু নিয়ে কথা হয়। উনি আমাদের রাজ্যটাকে একটা সারা ভারতবর্ষে একটা বিশেষ পরিচিতি দিয়েছেন। কিন্তু আজকে ত্রিপুরা রাজ্যটাকে সারা ভারতবর্ষের প্রতিটি রাজ্য আমাদেরকে যেভাবে চিনে, তার জন্য আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে নিয়ে আমরা গর্ববোধ করি। কারণ মুখ্যমন্ত্রী এমন একটা আমাদের রাজ্যকে এমন একটা জায়গায় নিয়ে গেছেন, সেখানে আমাদের কিন্তু আজকে সবার গর্ববোধ হওয়ার কথা। রাজ্যবাসী হিসাবে, বিরোধী রাজনৈতিক দল হিসাবে আমাদের কোনো ঘটনার সঙ্গে আমরা সহমত পোষণ না করতে পারি। যেখানে একটা ঈদকে কেন্দ্র করে এত বড় ঘটনা, ঈদ এখানে আমাদের সরকার, এই রাজ্যের সরকার, দেশের সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে কাজ করছে। এখানে যা ধর্ম যা উৎসব কিন্তু সবার এই মানসিকতা নিয়েই কাজ হয়, এবং সেটা হচ্ছেও। এটাকে অনেকে সহ্য হচ্ছে না বলা যেতে পারে। কারণ আমরা দেখেছি যে এটা ধর্ম যা উৎসব সবার, এটা যে মানে বাস্তবায়িত হচ্ছিল সঠিকভাবে, এটাও অনেকের ভালো লাগছিল না। এবং সেই কারণেই মাঝে মধ্যে বিভিন্ন রকমের উস্কানিমূলক সুরসুরি দিয়ে আমাদের রাজ্যে যে মানে শান্তি সম্প্রীতির যে বাতাবরণটা রয়েছে সেটাকে বিনষ্ট করার জন্য একটা গভীর ষড়যন্ত্র চলছে। কারণ আর কোনো ইস্যু আমাদের বিরোধীদের কাছে নেই বর্তমানে। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যেভাবে রাজ্য এগিয়ে চলেছে এবং উন্নয়নের যেভাবে বন্যা বইছে, সেটাতে বিরোধী রাজনৈতিক দলের পায়ের তলার মাটি একেবারেই নেই। তাদের কাছে এখন একটাই ইস্যু আছে, কিভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে কালিমালিপ্ত করা যায়, সরকারকে কালিমালিপ্ত করা যায়, জাতি জনজাতির মধ্যে ঝামেলা লাগানো যায়, আমাদের সংখ্যালঘু এবং সংখ্যাগুরুর হিন্দু মুসলমান এসব বলে কিভাবে ঝগড়া বাঁধানো যায়। এগুলি ছাড়া আর কোনো এজেন্ডা বা আর কোনো ইস্যু বিরোধীদের কাছে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না। এই গতদিনের এই ঘটনা কতগুলি বিষয়কে মানে আঘাত হেনেছে। দন্ত চিকিৎসক কমিউনিটিকে আঘাত করেছে। দ্বিতীয়ত জাতিগত একটা বিষয় নিয়ে টানা হেঁচড়া হয়েছে। তৃতীয়ত আইন শৃঙ্খলা নিয়ে কথা হয়েছে। মানে মোদ্দা কথা, এই সংস্কারটা ছিল না, অনেক আগে এই সংস্কারটা ছিল। বাড়ি থেকে ভাঙচুর করা, আইন শৃঙ্খলাকে হাতে নেওয়া, এটা ছিল। কিন্তু যারা সুরসুরি দিল আলটিমেটলি তারাই কিন্তু আজকে বাহবা পাচ্ছে। কেন বাহবা পাচ্ছে আমার কথাটা আমি বোঝাতে পারলাম কিনা জানি না। এই যে বিষয়টা, তারা একটু সুরসুরি দিল, সেই সুরসুরিতে কিছু ছেলে পুলেরা যারা মুখ্যমন্ত্রীকে ভালোবাসেন তারা গিয়ে সেই ফাঁদে পা দিল। এই ঘটনাটা ঘটালো। দেখুন, জনরোষ একটা কথা থাকে। জনরোষটা তো তখন মানে আপনি যখন বিনা কারণে হঠাৎ করে যদি আপনি এই ধরনের ষড়যন্ত্রে আপনি লিপ্ত হন, তাহলে পরে এটা তো এই যে কথাগুলি বলেছে সে তো সারা রাজ্যের মানুষকে অপমানিত করেছে, শুধু মুখ্যমন্ত্রীকে অপমান করেনি, সমস্ত স্তরের জনগণের উপরে তার প্রভাব পড়েছে। আর তারই বহিঃপ্রকাশ আমরা কিছু দেখতে পেয়েছি। এটা হবেই, এটা হওয়াটা স্বাভাবিক। তো আমি এটাকে জাস্টিফাই করছি না, কিন্তু এটাকে আপনি কি করে আপনি এরকম সে মুখ্যমন্ত্রীকে যেরকম অপমান করেছে, রাজ্যের পুলিশের উপরে সে বারবার থুতু ফেলছে, বলছে থু থু থু, এইসব বলে রাজ্যের পুলিশকে অপমান করছে। যেই পুলিশ রাজ্যের ল অ্যান্ড অর্ডারকে মেনটেন করে যাচ্ছে, রাজ্যের শান্তি শৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে ভূয়সী তারা প্রশংসিত হচ্ছেন আমাদের কেন্দ্রীয় সরকার কর্তৃক বা বিভিন্ন এজেন্সি কর্তৃক। তো সেখানে সে এরকম করে কথা বলছেন, এটা তো পুলিশ সমাজকে অপমানিত করেছেন, রাজ্যবাসীকে অপমানিত করেছেন, চিকিৎসকদেরকে অপমানিত করেছেন। আপনি কাকে আপনি রাখবেন? এই প্রশ্নটাই আছে যে একজন, আমরা সবাই বলে যে চায়ওয়ালা আমাদের দেশের প্রধানমন্ত্রী,
আমাদের রাজ্যের গণতান্ত্রিক অধিকারটা নিয়ে, গণতান্ত্রিক ভোট নিয়ে একজন দন্ত চিকিৎসক বুঝি রাজ্য পরিচালনা করতে পারে না? রাজনীতির যেভাবে সংসারটা, আমাদের রাজনীতিকেও আমি সংসারই বলবো, এটাকে এত সুন্দর করে পরিচালনা করতে পারে না, করছেনও তিনি। সেই জায়গাতে একজন দন্ত চিকিৎসককে বাজেভাবে কটাক্ষ করে কথা বলা, এই যে বিষয়টা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, আপনাদের কমিউনিটির উপরে কেমন ভাবে এটা প্রভাব পড়ছে? না দেখুন, প্রথমেই যে কথাটা মানে যে কথাটা আমি বলতে চাইছি সেটা হলো গিয়ে ওনার বিরুদ্ধে কিন্তু কোনো করাপশন নেই এখন অবধি। একদম, সেটা আমি ঠিক আছে? প্রথমেই বলেছি। মানিক সাহা 2.0 যদি আমি দেখি, হি ইজ দ্য অনলি সিএম যার উপর এখন অবধি কোনো করাপশন হয়নি। শুরুতেই বলেছি এটা। তো যেহেতু কোনো করাপশন কিছু পাচ্ছে না বিরোধী দলের লোকেরা বা যুব নেতারা, তো সেখানে একটা উনার ভিডিওতে পুরোপুরি একটা পরিষ্কার উনি একটা কমিউনাল রাইটস করার খুবই চেষ্টা করেছিল কালকে। সেটা একদম পুরোপুরি পরিষ্কার। আর যতটুকু আমার কাছে খবর আছে, আপনি হয়তো বা আপনার কাছে আরো ভালো খবর থাকতে পারে, ওনাকে কিন্তু পুলিশ কাস্টডিতেও নিয়ে যাওয়া হয়েছিল কিছু একটা কারণবশত। ওনাকে কিন্তু পুলিশ কাস্টডিতেও নেওয়া হয়েছিল। দ্যাট মিনস কোথাও না কোথাও হি ইজ এ ক্রিমিনাল। তো একটা ক্রিমিনালের মতো মানসিকতার মতো মানুষ থেকে আপনি কি আর বেশি আশা করতে পারেন? যেই জায়গাতে একটা মুখ্যমন্ত্রী এত একটা ভিশনারি লিডার, এত ভালো প্রসপেক্ট নিয়ে কাজ করছে, নট অনলি ত্রিপুরাতে, পুরো দেশে সব জায়গাতে ওনার এত নাম, সেই জায়গাতে একটা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলাটা মানে পুরো ত্রিপুরাবাসীকে ইনসাল্ট করা এখানে। কারেক্ট। আর যেই জায়গাতে মুখ্যমন্ত্রী হয়, এখানে কিন্তু মুখ্যমন্ত্রী কোনো দলের হয় না, মুখ্যমন্ত্রী কিন্তু পুরো ত্রিপুরা রাজ্যের হয়। ইজ এ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য চেয়ার। তো সেই জায়গাটাকে আপনি চেয়ারটাকেও আপনি অবমাননা করলেন। একটু আগে আপনারা প্রেসে দেখালেন টিভিতে যে এলওপির যে স্টেটমেন্টটা এলো, তো সেখানেও কিন্তু বোঝা যাচ্ছে যে উনিও কিন্তু সাপোর্ট করলেন না ব্যাপারটাকে। তো যেই জায়গায় মানে অনারেবল এলওপিও সাপোর্ট করলেন না, সেই জায়গায় আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বা কালকে নিউজ চ্যানেলে রাত্রেবেলা ওনার পার্টিরই 2-3 জন লোক গিয়ে ওইখানে হাজির ছিল, সো কল্ড পলিটিশিয়ানস, লিডার্স। তো আমার মনে হয় শাহজাহান ইসলামকে অতি সত্বর ওনার যে পলিটিক্যাল পার্টি, সেই পার্টি থেকেও বহিষ্কার করা দরকার, এবং অতি সত্বর ওনাকে যদি গ্রেপ্তার না করা হয় তাহলে একটা বাজে মেসেজ ওই পলিটিক্যাল পার্টি পুরো ভারতবর্ষকে দেবে। সাথে সাথেভাবে আমি আরেকটা কথা আপনাকে অ্যাড করছি, উনি ভিডিওতে বারবারই বলছিল যে কথাটা দাদাও বললো, একটা পবিত্র ওদের একটা প্রোগ্রাম ছিল ঈদ নিয়ে, সেটাতে উনি বলেছিল যে গরু এনে রাখা হয়েছে, সেটা নিয়েও কথা বলছিল। আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে 1-2 লাইন বলতে চাই। দাদা এখানে আইনের স্টুডেন্ট আছে, আমার থেকে অনেক এক্সপিরিয়েন্স, প্লিজ কারেক্ট মি ইফ আই এম রং। আর্টিকেল 25 কিন্তু বলেছে যে আপনি আপনার সব ধর্ম করতে পারেন, কিন্তু গরু মারার অধিকার কিন্তু কাউকে দেয়নি। আবার আর্টিকেল 48 সেটা বলেছে যে গো রক্ষা আমাদের করতে লাগবে। তো ওরা যে এত বলে যে সংবিধান বাঁচাও, সংবিধান বাঁচাও কথাগুলি যে বলে, আমি আপনাদের চ্যানেলের মাধ্যমে ওনাকে বলতে চাই কাইন্ডলি একটু সংবিধানটা পড়ুন, তাহলে আশা করি আগামী দিনে এই কথাগুলি আপনি বলবেন না। আর যেহেতু আপনাদের মধ্যে এতটুকু জ্ঞান বুদ্ধি থাকা দরকার যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যদি আমি এইসব কথাগুলো বলি, তাহলে পুরো ভারতবর্ষের সামনে আমার রাজ্যের নামটা কোথায় গিয়ে দাঁড়ালো। আশা করি মুখ্যমন্ত্রী মানিক শাহ অনেক বড় মনের মানুষ, উনার মতো এত ছোট মানুষের কথায় উনার কিছুই হবে না। আর আশা করি যেরকম গীতায় লেখা আছে যে ফরগিভ করে দাও, ওনাকে ফরগিভেই ডক্টর মানিক শাহ করে দেবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। স্যারের এই যে ইস্যুটা নিয়ে যে শাহজাহান কথাগুলি বলেছে, সেই বিষয়টা নিয়ে কিন্তু কোনো মুসলিম কমিউনিটি কিন্তু মুখ খুলেননি, কিছু বলেননি যে কোরবানি ঈদ নিয়ে রাজনৈতিক দল হিসেবে কেন এই ইস্যুটা কংগ্রেস দল তুললো। এটা যদি মানে আপনার কি অভিমত, কি হতে পারে? আমি আমার ভাইয়ের কথার প্রসঙ্গে আমি বলি একটা কথা, ও গরু নিয়ে কথা হচ্ছিল। দেখুন, ইসলামের সঙ্গে না গো হত্যার কোনো সম্পর্ক নেই। এখানে আমার কথা যারা শুনছেন আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, রাজ্যবাসী এবং সংখ্যাগুরু লঘু সম্প্রদায়েরও যারা শুনছেন, তারাও নিশ্চয়ই সহমত পোষণ করবেন যে এই যে ঈদের সঙ্গে যে গো হত্যার যে বিষয়টা, কোথাও কোনো লিঙ্ক নেই। গো হত্যার কোনো রকমের লিঙ্ক আছে কেউ প্রমাণ দেখাতে পারবে না। তো এই একটা অবাঞ্ছিত বিষয়কে ওরা প্রাসঙ্গিক করে সমাজের মধ্যে একটা ভারসাম্য নষ্ট করার জন্য যে ওরা ষড়যন্ত্র করেছে, এটা কি বলবো, এটা দুর্ভাগ্যের নিশ্চয়ই। কারণ কি আমাদের রাজ্যের, আবার বলছি যে মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত ভদ্র স্বচ্ছ ব্যক্তি বলে উনি অনেক বড় মাপের মানুষ, এবং সেই কারণে উনি এইসব বিষয়গুলিকে কি তার প্রতিক্রিয়া দেবেন।
কিন্তু রাজ্যবাসী অত্যন্ত মর্মাহত, অত্যন্ত দুঃখিত, খুবই ব্যথিত, সমস্ত স্তরের জনগণ আজকে ব্যথিত যে এরকম একটি ইস্যুকে কেন্দ্র করে, যেই ইস্যুকে কেন্দ্র করে সে কথা বলেছে, মাননীয় মুখ্যমন্ত্রীকে সে দোষারোপ করছে, আইন শৃঙ্খলা নিয়ে পুলিশের উপরে থুতু দিচ্ছে। তো এটা মানে মূলত কি ছিল যে ঈদকে কেন্দ্র করে গো হত্যাকে যাতে রোখা যায়, এই জন্য আমাদের রাজ্যে হয়তো কিছু কিছু কর্নার থেকে বিভিন্নভাবে গো হত্যা, গোপ্রাণ যাতে বন্ধ করা যায়, তার জন্য কেউ কেউ হয়তো পদক্ষেপ নিয়েছিলেন, সেটা আরেকটা বিষয়। তারও প্রতিবাদ করার যদি ওনার যদি বিষয় থেকে থাকতো, সেটা তো তুমি এইভাবে বলতে পারেন না, তার জন্য তো ব্যবস্থা রয়েছে। আমরা একটা কথাই বলবো যে ধর্ম যার যার, উৎসব সবার, উৎসব এটা সবার। আমরা প্রত্যেকেই মানি, ভারতবাসী মানে এটা। এই বিষয়টাকে আমি এটা সাইডেই করলাম, কিন্তু এই বিষয়টা নিয়ে সমাজ মাধ্যমে তার আসার আমার মনে হয়, যদি আমি একজন জনসাধারণ হিসেবে যদি কথাটা বলি, সমাজ মাধ্যমে আসাটা মনে হয় উচিত হয়নি। যাই হোক, এই ঘটনাটা নিয়ে কিন্তু একটু আগে বিজেপির তরফ থেকে একটা ধিক্কার মিছিল একটা বের করা হয়েছিল, দেখি শুনে নেব কি বলছিলেন তারা। মাত্র যে একটা রাজনৈতিক দল, যে দুটো রাজনৈতিক দল আছে, শুধুমাত্র নামে বিরোধী দলের ভূমিকা থাকা উচিত সরকারের আইনা, যে সরকারের ভুল ভ্রান্তিগুলি ধরিয়ে দেবে, নাকি উস্কানি সম্প্রদায়ের নামে উস্কানিমূলক বক্তব্য পেশ করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা, ধর্মের নামে বিভেদ সৃষ্টি করা। সেই জায়গায় উস্কানিমূলক বক্তব্য তারা পেশ করেছে, এবং বিশেষ করে কংগ্রেসের দুইজন নেতৃত্ব, তথাকথিত নেতৃত্ব, তার সেই বক্তব্যকে সাপোর্ট করছে। কারণ সেই কি বক্তব্য রেখেছে আপনারাও ভালো করে জানেন, আপনাদের কাছে সেই বক্তব্য আছে যে আমাদের রাজ্যের প্রিয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা মহোদয়, উনি প্রফেশনালি একজন ডেন্টিস্ট, প্রখ্যাত ডক্টর, এবং সে যে ভাষায় ওনাকে সম্বোধন করেছেন আমরা ধিক্কার জানাই। এবং বিশেষ করে কংগ্রেসের সেই সমস্ত নেতৃত্বে যারা যুবকদেরকে এইভাবে পরিচালিত করে তাদেরকে সামনের সারিতে এগিয়ে দিয়ে নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য কাজ করছে, আমরা তাদেরকে ধিক্কার জানাই। ঠিক এই মুহূর্তে যে মন্তব্যটি শুনলাম, অসীমবাবু যে বলছিলেন টিভি স্ক্রিনে, সেই বিষয়টি নিয়ে কিন্তু একটা প্রশ্ন আসে যে এই ইস্যুটাকে নিয়ে শাহজাহানকে ব্যবহার করা হচ্ছে না তো? কিছু কংগ্রেস নেতারা ব্যবহার করছেন না তো? একদম ব্যবহার করছেন, সেটাই প্রমাণিত হয়েছে। আমরা তো গতকালকে এই মানে ওনার বাড়িতে যে দুজন নেতৃত্ব কংগ্রেসের গেছিলেন, যাওয়ার মধ্য দিয়ে এটা পরিষ্কার হয়েছে যে ওরা মূলত এই দলের যারা যুব সমাজ আছে, যুব সমাজকে ওরা বিপথে পরিচালিত করছেন। তারা মূলত করছেন কেন? তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য। আমাদের অসীমবাবু জেলা সভাপতি একদম সঠিকভাবেই বলেছেন। আমরা যদি দেখি এই রাজ্যে কংগ্রেস তার যে সংস্কৃতি, এই যুব সমাজকে ওরা কিভাবে ব্যবহার করেছে তাদের নিজেদের ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য, তার মানে অনেক উদাহরণ রয়েছে, অতীত আমরা দেখেছি। তো আজকের দিনে আমি বলবো এটাই যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে, যে শাহজাহান ইসলাম যুবনেতা কংগ্রেস দলে, তাকে কংগ্রেস দলের ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার জন্য 2-4 নেতা বা নেতৃত্ব তাকে ব্যবহার করেছে, তাকে সামনে রেখেছে, তাকে দিয়ে তাদের যে মূল উদ্দেশ্য সেটা তার মুখ দিয়ে বলিয়েছে। এবং আমরা যদি সোশ্যাল মিডিয়াতে শাহজাহান ইসলামের বক্তব্য সে যখন রাখছিল, খুব কদর্য ভাষায় যখন বলছিল, একটা জিনিস পরিষ্কার ছিল যে মনে হচ্ছিল সে মানে স্ক্রিপ্টটা তাকে দিয়ে দেওয়া হয়েছে, সামনে রাখা হয়েছে, সেটা দেখে দেখে সে বলছিল। আমি বিশ্বাস করি যে শাহজাহান ইসলাম তো মূলত একটা শিক্ষিত ছেলে, আমি যতটুকু জানতাম। ও আমার সঙ্গে বেশ কয়েকটা টক শোতেও সে বসেছিল। তাকে আমি একজন শিক্ষিত ছেলে হিসেবে জানতাম, কিন্তু তাকে কালকে যেভাবে তার যে রূপ দেখলাম, তাতে এটা স্পষ্ট যে তাকে ব্যবহার করা হয়েছে, এবং যারা ব্যবহার করেছেন
মানে সত্যিকার অর্থে তারা তাদের নিজেদের স্বার্থ চরিতার্থ করার মধ্য দিয়েই তাকে ব্যবহার করেছেন। মানে মুখ্যমন্ত্রী কিভাবে টার্গেট করা হয়েছে, দুদিক তিন দিক দিয়ে একদম টার্গেট করা হয়েছে। মুখ্যমন্ত্রীকে মাননীয় মুখ্যমন্ত্রীকে মেলাইন করা, কি করে মেলাইন করা যায়, কি করে আমরা রাজ্য সরকারকে কালিমালিপ্ত করা যায়, তার জন্য কোনো পন্থা খুঁজে পাচ্ছিলেন না। হ্যাঁ, মানে মুখ্যমন্ত্রী তো এই রাজ্যটা পরিচালনা করছেন, তো মুখ্যমন্ত্রীর রাজ্যে এই ধরনের ঘটনা হচ্ছে যে অন্য ধর্মাবলম্বীর মানুষরা ঠিকভাবে তাদের উৎসব পালন করতে পারছে না। তারপর কি ইস্যু আনা হয়েছে? আইন শৃঙ্খলা নিয়ে আনা হয়েছে। আচ্ছা, আমি আইন শৃঙ্খলার মধ্যে একটা বিষয় আসি, যে এখন তো ভারতীয় ন্যায় সংহিতার যে এসছে, এইটা সম্বন্ধে কিন্তু মুখ্যমন্ত্রীও বলেছিলেন, বা আমরা যেটা জানতে পারি যে রাজ্যের যারা রয়েছেন, পুলিশ প্রশাসনে যারা রয়েছেন, তাদেরকে এই বিষয়টা নিয়ে সচেতন করা, অ্যাওয়্যার করা, বিএনএস নিয়ে। এটা তো আপনি তো আইনজীবীদেরও কিন্তু উপরে বর্তায় এই বিষয়টা। এটা কতটুকু আপনারা, মানে কি রিপোর্ট আছে? এটা দেখুন, সরকারের তরফ থেকে এটা অ্যাওয়ারনেসের জন্য আমাদের শুধু বিএনএস নয়, আমাদের যে এভিডেন্স অ্যাক্ট, সিআরপিসি, আইপিসি সবগুলির মধ্যে পরিবর্তন এসছে, নাম চেঞ্জ হয়েছে, সেটা আমরা সবাই জানি, দেশের সবাই জানে। তো সেই অনুসারে আমাদের বর্তমানে আমাদের রাজ্য সরকারের পক্ষ থেকে আমাদের স্বরাষ্ট্র দপ্তরের মাধ্যমে অ্যাওয়ারনেস জাতীয় প্রোগ্রাম প্রতিনিয়ত চালু রয়েছে, এবং সেটার কাজ তো ধারাবাহিকভাবেই চলছে। বিষয়টা এখানে নয়, বিষয়টা হচ্ছে আমাদের এই আইন শৃঙ্খলা, তো ওরা মানে আইন শৃঙ্খলার সঙ্গে এটাকে জড়ানোর জন্য যে ষড়যন্ত্রটা ওরা করেছেন, ওরা যেটা আমাদের ওনাদের কাছে তো আর কোনো ইস্যু নেই বর্তমানে, তো ওনারা কোনো কিছু খুঁজে পাচ্ছিলেন না। কারণ রাজ্যে এমন একটা ডেভেলপমেন্টে এমন একটা জায়গায় চলে যাচ্ছে, বা ডেভেলপমেন্ট যেই গতিতে চলছে, আমি আজকে ডেভেলপমেন্ট নিয়ে তো আসিনি, যেহেতু আপনাদের এখানে, তাহলে সুযোগ পেলে রাজ্যবাসী সবাই জানে, ডেভেলপমেন্ট নিয়ে কথা বলতে গেলে আপনার স্টুডিওতে কয়েক ঘন্টা লাগবে। এমন একটা জায়গায় আজকে রাজ্য অত্যন্ত মানে দ্রুত গতিতে এগিয়ে চলেছে, এবং আমাদের সেটা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রয়াসের, ওনার নেতৃত্বে, ওনার ভিশনারি যে লিডারশিপ, সেই লিডারশিপের মধ্য দিয়ে আমাদের রাজ্য আজকে সারা ভারতবর্ষে যেখানে একটা সুনাম অর্জন করছে, এটাকে এখন বিরোধী দলের কাছে, বিরোধী দল হিসেবে আমাদের আজকে যারা নেতৃত্ব দিচ্ছেন, কংগ্রেস বলুন, কমিউনিস্ট পার্টি বলুন, তারা এই রাজ্যের মানুষকে দীর্ঘদিন শাসন করার সুযোগ পেয়েছিলেন, কিন্তু তারা জনবর্জিত হয়েছেন, এই রাজ্যের মানুষের দ্বারাই তারা জনবর্জিত হয়েছেন। আজকে তাদের এত বছর তারা রাজত্ব করার সুযোগ পাওয়া সত্ত্বেও রাজ্যটাকে কোন জায়গায় রেখেছিলেন, বর্তমানে রাজ্য কোন জায়গায় আছে, সেগুলি আজকে আঙুল দিয়ে আর দেখাতে হয় না, রাজ্যের সব মানুষ দেখছেন, দেশের মানুষ দেখছেন। তো এই বিষয়টাকে আমাদের আজকে যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন, উনি আমাদের দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হচ্ছেন। প্রথমবার একটা টার্ম করেছেন, তারপরে আবার উনি দ্বিতীয়বারের জন্য আবার মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছেন। উনি অত্যন্ত মানে কি বলবো, টায়ারলেসলি কাজ করে যাচ্ছেন, দিন রাত পরিশ্রম করে যাচ্ছেন। আমাদের রাজ্যে বিভিন্ন সময়ে আমাদের কেন্দ্রীয় সরকারের বিভিন্ন শুধু সরকারের সঙ্গে কমিউনিকেশনের মধ্য দিয়ে আমাদের ডাবল ইঞ্জিনের যে বেনিফিট পাওয়ার ক্ষেত্রে যা যা দরকার, উনি প্রতিনিয়ত দিন রাত করে যাচ্ছেন। সেখানে রাজ্যটাকে একটা বিশেষ জায়গায় পৌঁছানোর একটা কাজ করছেন, এবং পৌঁছে গেছে ইতিমধ্যে। আমাদের দেশের সর্বত্র আমরা আজকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সমাদর করছেন, এবং উনি সমাদৃত হচ্ছেন, ওনার প্রশংসা সর্বত্র শুনতে পাওয়া যায়। আমি এই আগেও বলেছি, আপনাকে আবার বলছি, আমি ব্যক্তিগতভাবে আমি ভারতীয় জনতা পার্টির ওবিসি মোর্চার রাজ্য সভাপতি ছিলাম। তো বেশ কয়েকবার আমাকে ন্যাশনাল কনফারেন্সে অ্যাটেন্ড করতে হয়েছে। যখনই গেছি, আমাদের সারা দেশের প্রতিনিধিরা থাকতেন প্রতিটি রাজ্য থেকে। সবাই এসে আগে প্রথমেই বলতেন, আপকো বাধাই হে, আপকা চিফ মিনিস্টার ইতনা বড়িয়া আদমি হ্যাঁ, বহুত আচ্ছা আদমি হ্যাঁ। তখন খুব আনন্দে বুকটা ভরে যেত, খুব গর্ববোধ করতাম। এটা আজকে সবাই, আজকে দলমত নির্বিশেষে সকল স্তরের মানুষের কাছে মাননীয় মুখ্যমন্ত্রী একটা বিশেষ, আজকে আমরা একটা স্থানে আমরা দেখতে পাচ্ছি, এবং উনি একটা স্থান অধিকার করেছেন ওনার কর্মদক্ষতার মধ্য দিয়ে। ওনার কি আছে বলুন, উনি যেই পরিবার থেকে এসছেন, ওনাকে নিয়ে এত কটূক্তি করছেন। উনি একজন দন্ত চিকিৎসক হওয়া অত সহজ নয়। দন্ত চিকিৎসক হতে গেলেও অনেক বেশি পড়াশোনা করতে হয়, আর দন্ত চিকিৎসক হতে গেলে যে কি করতে লাগে, কতগুলি ধাপ পেরোতে লাগে। উনি সরকারি মেডিকেল কলেজ, ডেন্টাল কলেজ থেকে উনি প্রফেসর হয়ে, তারপরে প্রফেসরের দায়িত্ব পালন করেছেন ভারতবর্ষে। ওনার নামে উনি যেখান থেকে এমডিএস করেছিলেন, যে সরকারি কিং জর্জ যে আমাদের যে হসপিটাল, সেখানে ওনার নামে পুরস্কার ঘোষণা করা হচ্ছে, প্রতি বছর পুরস্কার দেওয়া হচ্ছে।
ছাত্রদেরকে যে পুরস্কার দেওয়া হয় বিভিন্ন ইয়েতে, ওনার নামে সেটা করা হয়েছে। সেটা আমাদের রাজ্যবাসীর জন্য গর্বের, এবং আমাদের এটা সারা দেশে আজকে এটা সমস্ত দেশে আজকে এটা প্রচারিত হচ্ছে। এখানেও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছুই পাচ্ছিলেন না ওরা খুঁজে। হঠাৎ করে ভাবলেন যে ঠিক আছে ঈদ এসছে, এবার হিন্দু মুসলমানের একটা দাঙ্গা লাগিয়ে একটা রাজ্যে একটা আইন শৃঙ্খলার কথা বলে একটা পরিবেশ নিয়ে করা যায়, একটা ঘোলা জলে মাছ ধরবার চেষ্টা করছিলেন। সেটা রাজ্যবাসীর কাছে পরিষ্কার হয়ে গেছে। এই যে কংগ্রেস নেতৃত্বরা যে কিছু নেতৃত্বরা যে এই যে শাহজাহানদের যে ব্যবহার করছে, মুখ্যমন্ত্রীকে টার্গেট করছেন, আসলে উদ্দেশ্যটা কি হতে পারে? উদ্দেশ্য আর কি হতে পারে, দেখুন ওদের যেটা বলছিলাম যে ওদের তো পায়ের তলার মাটি নেই, পায়ের তলার মাটি নেই। ওরা জনবর্জিত। এই রাজ্যের মানুষ ওদেরকে ওদের রাজ্যের মানুষ জনগণ থেকে ওরা বিচ্ছিন্ন হয়ে আছেন। মানুষ তাদেরকে আর গ্রহণ করছেন না, কারণ মানুষের কাছে ওরা মানুষকে ওরা প্রতারিত করেছেন, মানুষকে ওরা অনেকবার ঠকিয়েছেন, এটা এস্টাবলিশড হয়েছে। এখন ওনারা কংগ্রেস দলকে ব্যবহার করে, যে দলের সংস্কৃতি আমাদের এই রাজ্যের মানুষ, আপনারাও জানেন, আমাদের এই রাজ্যের মানুষ সবাই জানে, আমরা দেখেছি ওদের 88 থেকে 93 পর্যন্ত এই রাজ্যে জোট সরকার ছিল। মানে এই রাজ্যে সে কাকলি অপহরণ থেকে ধরে এখনো এগুলি কেউ ভুলে যায়নি। অসংখ্য ঘটনা, পুলিশ আন্দোলন, চিকিৎসক আন্দোলন, সাংবাদিক আন্দোলন, নানান ধরনের, মানে এই বিশেষ করে 92-93 এই যে সালটা, এই সালে যিনি রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন, ওনারই সুপুত্র আজকে কংগ্রেস দলের নেতৃত্ব দিচ্ছেন। রাজ্যবাসী এগুলি ভুলে যায়নি, অনেক ইতিহাস রয়েছে। তো এটা তাদের দলের সংস্কৃতি, এটা তাদের নিজস্ব এজেন্ডা। এই এজেন্ডাই তারা মানে সামনে রেখে মানুষকে বিভ্রান্ত করতে চান। তো একটা চেষ্টা হয়তো হয়েছিল। শাহজাহান তো মানে একটা যুবক ছেলে, তাকে যেভাবে ব্যবহার করা হয়েছে, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ ছিল। ছেলেটা যেহেতু শিক্ষিত ছেলে ছিল, তার একটা উজ্জ্বল ভবিষ্যৎ, এই উজ্জ্বল ভবিষ্যৎও আজকে বিঘ্নিত হলো, সে ফাঁদে পড়েছে। আমি সেটাই মনে করি, কারণ ব্যক্তিগতভাবে আমি তাকে চিনি বলে আমি এই কথাটা বলছি। কারণ এরকম তার বলার কথা না, একটা লেখাপড়া জানা একটা ছেলে এরকম বলতে পারে না। গতকালকের যে ঘটনাটা, একে তো সমাজ মাধ্যমকে ব্যবহার করে যে কুরুচিকর মন্তব্য, বাজেভাবে কথা বলা মুখ্যমন্ত্রীকে, এটা সারা রাজ্যেই কেউ কিন্তু এটা মেনে নেয়নি। আপনাদের সামনে কিন্তু আমরা তুলে ধরেছিলাম যে বিরোধী দলনেতা পর্যন্ত এই বিষয়টা নিয়ে ধিক্কার জানিয়েছে। ইভেন যেই দলের যুব নেতা এই কথাগুলি বলেছে, সেই দলেরই কিন্তু সভাপতিও কিন্তু এই বিষয়টাতে সায় দেয়নি। মুখ্যমন্ত্রীকে এভাবে মন্তব্য করা, কুরুচিকর মন্তব্য করা, এটাও কিন্তু সায় দেননি তিনি। সঙ্গে কিন্তু আরেকটা বিষয়, কিন্তু ত্রিপুরা রাজ্যের প্রত্যেকটা জনসাধারণ কিন্তু একটা বিষয় নিয়ে কিন্তু এটাও খুব খারাপ লেগেছে, যে কারোর বাড়িতে গিয়ে ভাঙচুর করা। এই সংস্কারটা কিন্তু ছিল 80-90 দশকের সময় ছিল। আমরা ভেবেছিলাম সেই সংস্কারটা হারিয়ে গেছে, আবার কিন্তু সেই সংস্কারটা ঘুরে এলো। কেন এলো? কিছু কিছু ছেলেদের জন্য আজকে এই সংস্কারটা কেন ঘুরে আসবে? আমি চাইবো যে আইন শৃঙ্খলা শুধু আমরা না, আমরা যারা জনসাধারণ রয়েছে এবং আমার সঙ্গে যে বিশ্লেষকরা রয়েছেন, তারাও কিন্তু সেটা চাইছেন যে এই ধরনের সংস্কার যাতে ত্রিপুরা রাজ্যে না হয়। আর এটা কিন্তু মুখ্যমন্ত্রীকেই কালিমা লিপ্ত করা হচ্ছে। এই ধরনের ঘটনা, আইন শৃঙ্খলাকে নিজের হাতে নেওয়া, এটা কিন্তু ঠিক নয়। আইন আছে। যখন একজন লোক এইভাবে বাজেভাবে কথা বলেছে, তার বিরুদ্ধে আইনের রাস্তা নেওয়া উচিত ছিল। মুখ্যমন্ত্রীকে কিন্তু হেয় করা হচ্ছে। এই বিষয়টা আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ রাখবো, আমরা একটা টিভি চ্যানেলের মাধ্যমে নয়, যে টিভি চ্যানেলের আমি একজন লোক এই জন্য এই কথাটা বলছি না, একজন ত্রিপুরাবাসী হয়ে বলছি, এইভাবে আইন শৃঙ্খলা হাতে নেবেন না। আইন কিন্তু এখনো আছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের আরেকটু সময় থাকলে আরেকটু বিস্তৃতভাবে কথা বলা যেত। অসংখ্য ধন্যবাদ, আপনারা সময় দিয়েছেন। এখানে আমরা শেষ করছি আজকের অভিমুখ। আপনারা প্রত্যেকে আমাদের আপডেটসগুলো দেখার জন্য অবশ্যই নজর রাখবেন নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার।